মে দিবস একসময় কিন্তু এটি ছিল নিছকই একটা আনন্দমুখর বসন্ত উৎসব। ভাবলে অবাক লাগতে পারে সেই উৎসব মুখর দিনটি কিভাবে রক্তস্নাত হয় শ্রমিকদের অধিকার আদায়ের এক বিশ্বব্যাপী প্রতীকে পরিণত হলো। আজকের এই বিশ্লেষণে ঠিক এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। ইতিহাসের সেই পাতাগুলো একটু উল্টে দেখা যাক, যেখানে লুকিয়ে আছে আধুনিক কর্মকাঠামো তৈরির পেছনের এক বিশাল সংগ্রাম আর চরম আত্মত্যাগের গল্প। আচ্ছা, একটু পেছনের দিকে ফেরা যাক। প্রাচীন গ্রিস আর রোমে এই পয়লা মে ছিল ভীষণ আনন্দের একটা দিন, আক্ষরিক অর্থেই একটা বসন্ত উৎসব। কিন্তু অষ্টাদশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব ঘটল, তখন পুরো দৃশ্যপট একেবারে পাল্টে গেল। শ্রমিকদের কাঁধে চেপে বসল 12 থেকে 16 ঘন্টার এক অমানবিক দীর্ঘ কর্মদিবস। একবার চিন্তা করলেই অবাক হতে হয়, দিন-রাত অমানসিক পরিশ্রম, অথচ বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরিও জুটত না। আর এই অমানসিক পরিস্থিতি থেকেই কিন্তু একটা দীর্ঘমেয়াদী অসন্তোষের বীজ বোনা শুরু হয়েছিল। এই অমানবিক কর্মঘণ্টার অন্ধকার থেকে মুক্তির প্রথম সুনির্দিষ্ট রূপরেখাটা এসেছিল কেবল একটা সংখ্যার হাত ধরে, আর সংখ্যাটা হলো ৮। সালটা 1817। স্কটিশ উদ্যোক্তা রবার্ট ওয়েন সম্পূর্ণ নতুন একটা যুগান্তকারী চিন্তার কথা বললেন। তিনি বললেন ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন এবং ৮ ঘন্টা বিশ্রাম। এটা কিন্তু শুধু একটা সাধারণ দাবি ছিল না, শ্রমিকদের কাছে এটা হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই বাঁচার তাগিদ। একটা সুষম জীবনের জন্য এই ৮ ঘন্টার দাবিটাই পরবর্তীকালের সব শ্রমিক আন্দোলনের একেবারে মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল। এরপর এই পুঞ্জীভূত অসন্তোষ একটা আদর্শিক জ্বালানি পেয়ে যায় 1848 সালে। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো অত্যন্ত স্পষ্টভাবে একটা বিষয় তুলে ধরে, শ্রমিকরাই মূলত সভ্যতা এবং ইতিহাসের প্রকৃত চালিকা শক্তি। এই প্রকাশনাটা সাধারণ শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছিল যে সভ্যতার চাকা তো তারাই ঘোরাচ্ছে, তাহলে তাদের উপর এমন অমানবিক শোষণ কেন চলবে? এই নতুন আদর্শিক ভিত্তির ওপর দাঁড়িয়েই শ্রমিকদের আন্দোলনগুলো ধীরে ধীরে আরও অনেক বেশি সংঘবদ্ধ হতে শুরু করে। এবার আসা যাক মূল ঘটনার দিকে। 1886 সালের শিকাগো ধর্মঘট এবং ৮ ঘন্টা কর্মদিবসের দাবি। 1886 সালের পয়লা মে শুরু হয় সেই ঐতিহাসিক সাধারণ ধর্মঘট। দাবি একটাই, ৮ ঘন্টা কর্মদিবস। কিন্তু পুলিশ যখন এই আন্দোলনে বাধা দেয়, তখন স্বাভাবিকভাবেই শ্রমিকদের সাথে পুলিশের এক বড় সংঘর্ষ বেঁধে যায়। আর এই উত্তেজনার চরম এবং সবচেয়ে মর্মান্তিক পরিণতিটা ঘটে 4 মে। শিকাগোর হে মার্কেট স্কোয়ারে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ হঠাৎ করেই চরম মারমুখী হয়ে ওঠে, আর এক পর্যায়ে জনতার ওপর সরাসরি গুলি চালিয়ে দেয়। হ্যাঁ, একেবারে সরাসরি গুলিবর্ষণ। মুহূর্তের মধ্যেই একটা শান্তিপূর্ণ আন্দোলন পরিণত হয় এক চরম রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে। সংখ্যাটা কিন্তু 150-রও বেশি। পুলিশের সেই নির্মম গুলিবর্ষণে বেশ কয়েকজন শ্রমিক তো ঘটনাস্থলেই নিহত হন, আর আহত হন 150 জনেরও বেশি সাধারণ মানুষ, যারা শুধুমাত্র একটু ভালোভাবে বাঁচার জন্য, নিজেদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছিলেন। তাদের রক্তে একেবারে ভেসে যায় হে মার্কেট স্কোয়ার। এই সংখ্যাটা আসলে শুধু একটা পরিসংখ্যান নয়, এটা ক্ষমতার অপব্যবহার আর শ্রমিকদের চরম আত্মত্যাগের একটা জ্বলন্ত প্রমাণ। হে মার্কেট স্কোয়ারের ওই মর্মান্তিক ঘটনার পর শুরু হয় বিচারহীনতার আরেক অন্ধকার অধ্যায়। শ্রমিক নেতাদের বিরুদ্ধে সাজানো হয় প্রহসনের এক ষড়যন্ত্রমূলক মামলা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো 4 জন নেতাকে সরাসরি মৃত্যুদণ্ড দেয়া হয়, আর বাকিদের কপারে জোটে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। শিকাগো শহরের এই রক্তাক্ত এবং অবিচারপূর্ণ ইতিহাস সে সময় সারা বিশ্বেই তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। শ্রমিক সমাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছিল অধিকার আদায়ের এই পথটা আসলে কতটা কঠিন আর কণ্টকাকীর্ণ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই শ্রমিক নেতাদের মুখ থেকে মৃত্যুর ঠিক আগে বেরিয়ে এসেছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী একটা বাক্য। তারা বলেছিলেন, এমন একদিন আসবে যেদিন আমাদের আজকের এই নীরবতা, তোমরা আজ যে কণ্ঠ রোধ করছো, তার চেয়েও বেশি শক্তিশালী হবে। চরম আত্মত্যাগের মুহূর্তে দাঁড়িয়ে এমন অটল একটা বিশ্বাস সত্যি শিহরণ জাগানোর মতো। তারা হয়তো জানতেন তাদের এই আত্মত্যাগটাই হবে ভবিষ্যতের অধিকার আদায়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এবার আমরা দেখব পরবর্তী অধ্যায়, বিশ্বব্যাপী জাগরণ এবং হে মার্কেটের উত্তরাধিকার। শিকাগোর সেই ঘটনার ঠিক 2 বছর পর 1889 সালে প্যারিস কংগ্রেসে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তির আয়োজনে মে দিবস পালনের একটা ঐতিহাসিক প্রস্তাব দেওয়া হয়। ঠিক পরের বছর মানে 1890 সালে এটি প্রথমবারের মতো পালিতও হয় বিশ্বজুড়ে। এরপর 1891 সালে দ্বিতীয় কংগ্রেসে আসে আনুষ্ঠানিক স্বীকৃতি, আর 1904 সালে অ্যামস্টারডাম সম্মেলনে তো রীতিমতো বাধ্যতামূলক কাজ বন্ধ রাখার এবং দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্ধারণের সুনির্দিষ্ট সিদ্ধান্তই গৃহীত হয়ে যায়।
আর ঠিক এভাবেই মে দিবস ধীরে ধীরে আন্তর্জাতিক শ্রমিক সংহতির একটা শক্ত প্রতীক হিসেবে সারা বিশ্বে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি পায়। এটা কিন্তু শুধু ক্যালেন্ডারের পাতায় একদিনের একটা ছুটি নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণের বিরুদ্ধে বিজয়ের এক ঐতিহাসিক দলিল। ধীরে ধীরে পুরো বিশ্বজুড়েই এই দিনটির তাৎপর্য এবং হে মার্কেটের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সংস্কৃতি একেবারে স্থায়ী একটা রূপ লাভ করে। পুরো ইতিহাসটা থেকে একটা বিষয় তো একদম পরিষ্কার, ৮ ঘন্টা কর্মদিবসের এই অধিকার কেউ কিন্তু দয়া করে হাতে তুলে দেয়নি। এটা অর্জিত হয়েছে বহু শ্রমিকের রক্তের বিনিময়ে। কিন্তু আজকের এই আধুনিক আর প্রযুক্তি নির্ভর বিশ্বে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আমাদের বর্তমান কর্মক্ষেত্রগুলোতে কি সত্যি হে মার্কের সেই চেতনা আর সেই ৮ ঘন্টা কর্মদিবসের নিয়ম পুরোপুরি সংরক্ষিত হচ্ছে, নাকি নতুন কোনো মোড়কে নতুন কোনো কায়দায় অদৃশ্য একটা শোষণ এখনও অব্যাহত রয়ে গেছে? বিষয়টা কিন্তু সত্যি গভীরভাবে ভাবার মতো। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।